শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আর আপনাদের প্রস্তুতিকে আর সুন্দরভাবে গুছিয়ে দিতে আমাদের এই ব্যতিক্রম আয়োজন বাংলা ফ্রি ক্লাস। বাংলা প্রত্যেকটা টপিকসের উপরে ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু ফ্রি ক্লাস নিয়ে থাকি। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ঝটপট একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ঝটপট একটু সবাই কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যদি আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিও। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবকিছু। আমাদের সাথে মামুন যুক্ত আছে, আমাদের সাথে এমডি মামুন যুক্ত আছে। আর যারা যারা যুক্ত আছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে কিন্তু পিছনে এই যে আগুন লাগাইছি, ঠিক আছে, আগুন মানে হচ্ছে শিখা। পিছনে কিন্তু শিখা বই আছে। আজকে শিখা বইয়ের উপর আমরা একটা ব্যতিক্রম ধর্মী ক্লাস নিব এবং আশা করি আপনাদের এই ক্লাসটিতে অনেক বেশি উপকৃত হবেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে সুরাইয়া রাত্রি যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের সাথে নূরের আলো লিখেছে আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে প্রিয়া যুক্ত আছে, প্রিয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার সাথে যারা যারা যুক্ত আছো সবাইকে সবাইকে আমি বলবো সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দিবা, ক্লাসটা দ্রুত শেয়ার করে দিবা। বোর্ড বোর্ড ক্লিয়ার, সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দিবা। সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দিবা। আমার কথা কি সাউন্ড ক্লিয়ার স্যার? সাউন্ড ক্লিয়ার, কিন্তু ইলেকট্রিক শর্ট দুইবার খাইছি, ঠিক আছে। আচ্ছা একটু আসি, আমার কথা ক্লিয়ার শোনা গেলে একটু আসি, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা। আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস যারা শেয়ার করে তাদের জন্য কিন্তু থাকে উপহার। আজকেও আমরা উপহার পাঠিয়েছি 5টি বই যারা আমাদের ক্লাসটি এর আগের ক্লাসে শেয়ার করেছিল। সর্বোচ্চ ক্লাস শেয়ার করলে আজকের ক্লাসের পিডিএফও পেয়ে যাবে তোমরা সবাই। আজকের ক্লাস যদি 200 শেয়ার হয় তোমাদেরকে সবাইকে কথা দিচ্ছি আজকের আলোচিত টপিকসের উপর কিন্তু আমরা পিডিএফ শেয়ার করে দিব। ওকে, যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা করব। প্রতিদিন আমরা স্লাইডের উপর ক্লাস নেই, স্লাইডগুলো থাকে, স্লাইডের উপর আমি লিখে লিখে পড়াই। আজকে আমি লিখে লিখে পড়াবো না, আজকে আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি বুঝাবো যে আমাদের এই শিক্ষা বইটা আমরা কিভাবে রচনা করেছি, কিভাবে লিখেছি, শিক্ষা বইতে কি আছে, কিভাবে পড়বে, ঠিক আছে। ওকে, তো আমরা একটু দেখি এই যে শিক্ষা বইটা কাদের জন্য। শুরুতে এই বইটা কাদের জন্য? এই বইটা এই বইটা হচ্ছে এই বইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিদের জন্য এবং যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য। এই বইটাতে কি আছে? এই বইটাতে ঢাবি রাবি চবি গুচ্ছ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। এই বইটাতে শুরুতে আছে তোমাদের ফাইনাল সাজেশন এবং এই বইটাতে প্রায় 60টি মডেল টেস্ট। মোট 60টি মডেল টেস্ট আছে। কয়টি মডেল টেস্ট? 60টি মডেল টেস্ট আছে। আসো বইটা খুলি, প্রথম পেজটা আমরা একটু যাই। বইয়ের প্রথম পেজে কি আছে? এই হচ্ছে আমাদের বইয়ের প্রথম পেজ। বইয়ের প্রথম পেজটাতে দেখো, আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম বাংলা সাহিত্যের ইতিহাস পড়িয়েছিলাম। তোমরা সবাই জানো আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইছি বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসে আমি পড়াইছিলাম তোমাদেরকে প্রাচীন যুগ। আমি আবার একটু খেয়াল করো এই প্রশ্নগুলো কোথায় কোথায় আসে আমি এগুলো তোমাদেরকে দেখাই দিছি। দেখো বাংলা সাহিত্যের ইতিহাস পড়াচ্ছিলাম, বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ হচ্ছে 3টা। সেখানে আছে প্রাচীন যুগ এবং আদি যুগ এবং প্রাচীন যুগ বা আদি যুগ, আরেকটা আছে আমাদের মধ্যযুগ, আরেকটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই যুগগুলোর মধ্যে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয়েছে কবে? 650 থেকে 1200। আবার বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে কত? 1200 থেকে 1800। আর বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত? 1800 থেকে বর্তমান পর্যন্ত। এখন একটু খেয়াল করো, এই যুগে আমাদের প্রাচীন যুগ নিয়ে শুরু আলোচনা হবে। প্রাচীন যুগ, প্রাচীন যুগের অন্যতম নিদর্শন হচ্ছে চর্যাপদ বা চর্য বিনিশ্চয়। আবার লেখা আছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? লেখা আছে কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে? ঋগ্বেদ গ্রন্থে। চর্যাপদ রচিত হয় কোন আমলে? পাল আমলে। এগুলো কিন্তু আমি বলে দিছি, লিখে দিছি, আমার সাজেশনে এভাবে লেখা আছে। তারপর একটু খেয়াল করো,
চর্যাপদের রচনাকাল কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তম শতক, যেটাকে বলি আমরা 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচনা হয়েছিল দশম শতকে। কোন শতকে? দশম শতকে। দশম শতকে, যেটাকে আমরা বলছি 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। আবার চর্যাপদের আনুমানিক বয়স কত? প্রায় 1000 বছর। বাংলা ভাষারও আনুমানিক বয়স কত? প্রায় 1000 বছর। এরপরে আমি বলেছিলাম তোমাদেরকে, দেখো তোমরা একটু দেখো যে চর্যাপদের আবিষ্কার, তাহলে একদম সিকোয়েন্স অনুযায়ী ভাগ করা আছে। চর্যাপদ আবিষ্কার হয়েছে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। কে আবিষ্কার করেছে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে আবিষ্কার করে। হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধি পাইছে 1927 সালে। এই যে চর্যাপদ গ্রন্থটি, দেখো আমি যেভাবে পড়াইছি তোমাদেরকে 2000, আমাদের এই চর্যাপদ গ্রন্থটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একসাথে 4টি গ্রন্থ 1000 বছরের পূর্ণ সাহিত্য হিসেবে প্রকাশিত হয়। কি কি সাহিত্য প্রকাশিত হয়েছে লেখা আছে। তো আমি এই ক্লাসটা কিন্তু তোমাদেরকে নিছি, প্রাচীন যুগের ক্লাসটা কিন্তু আমি আর আগে তোমাদেরকে নিয়ে ফেলছি। তো প্রাচীন যুগে কিভাবে যেভাবে ছিল আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই। প্রাচীন যুগ আমি যেভাবে পড়িয়েছি এভাবে প্রাচীন যুগটা আছে, ঠিক আছে। এরপরে বাংলা সাহিত্যে দেখো চর্যাপদের পদ সংখ্যা আছে। চর্যাপদের পদ সংখ্যা কয়টা পদ আছে, কয়টা হারাই গেছিল, কয়টা হারাই যাওয়ার পর কয়টা আছে। সুকুমার সেনের মধ্যে চর্যাপদের পদ সংখ্যা কয়টি, আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কয়টি। একদম যেভাবে আমি যেভাবে পড়াই ঠিক এইভাবেই আছে। চর্যাপদের প্রবাদ আছে উল্লেখযোগ্য 6টা, এর মধ্যে 4টা প্রবাদ গুরুত্বপূর্ণ প্রবাদ, এই যে প্রবাদগুলো লেখা আছে এইখানে। তারপরে একটু খেয়াল করো, চর্যাপদের পরে দেখো এখানে লেখা আছে 1201 থেকে 1350 পর্যন্ত অন্ধকার যুগ। এই যুগটাকে তুর্কি যুগও বলা হয়। অন্ধকার যুগের সাহিত্য কি কি আছে দেখো, শূন্য পুরাণ, রামায় পণ্ডিতের, তারপর হচ্ছে শেখ শুভদয়া, তারপর আছে প্রকৃত পৈঙ্গল। এগুলো কিন্তু আমাদের মধ্যযুগের নিদর্শন। আমরা এখান থেকে আজকে একটু আলোচনা করব। একটু খেয়াল করো, বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগ কি? বাংলা সাহিত্যের একটু খেয়াল করি সবাই। বাংলা সাহিত্যের মধ্যযুগ, সবাই একটু লিখবা বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা হয় কবে থেকে কবে? বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা হয় 1201 থেকে, আর শেষ হয় কবে? 1800 খ্রিস্টাব্দে। এই 1800 এই বছরের মধ্যে একটা যুগ আছে, নাম হচ্ছে অন্ধকার যুগ। নাম কি? অন্ধকার যুগ। এই অন্ধকারের যুগের মধ্যে প্রথম 150 বছরকে, আনুমানিক প্রথম 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। কি বলা হয়? অন্ধকার যুগ। এই অন্ধকার যুগেও কি কি সাহিত্য রচনা হয়েছে একটু দেখো। শূন্য পুরাণ, শেখ শুভদয়া, প্রকৃত বেঙ্গল, এইরকম অপভ্রংশ ভাষার কিছু সাহিত্যকর্ম রচনা হয়েছে। এরপরে দেখো সুলতানি যুগ। সুলতানি যুগের সূচনা হয় কবে? এই অন্ধকার যুগ শেষ, শুরু হয় সুলতানি যুগ। সুলতানি যুগ এগুলো কিন্তু আমি ক্লাসে হয়তো পড়াই নাই, ঠিক আছে। সুলতানি যুগ দেখো 1351 থেকে 1575 পর্যন্ত এগুলো হচ্ছে সুলতানি যুগ। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কি? বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের সবচেয়ে আলো ছড়াচ্ছে যে সাহিত্যকর্ম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কেন? দেখো আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগে পড়েছিলাম। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আমরা পড়েছিলাম। বইটি কি বিসিএস এর জন্য? না, বইটি বিসিএস এর জন্য না, শুধু এডমিশন এবং নার্সিং শিক্ষার্থীদের জন্য। এডমিশন এবং নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য। সকল বিশ্ববিদ্যালয়, সকল নার্সিং ডিপ্লোমা, বিএসসি, সকল নার্সিং শিক্ষার্থীদের জন্য। ওকে, এখন একটু আসি বাংলা সাহিত্যের এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা এর আগে দেখছিলাম চর্যাপদ গ্রন্থটি 23 জন কবি লিখছে, 24 জন কবি লিখছে। কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন একমাত্র রচনা যেটি একক কবি কর্তৃক রচিত একটি রচনা। তাহলে লিখতে পারো, একক কবি কর্তৃক রচিত প্রথম গ্রন্থের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। এটি সর্বপ্রথম স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। এর আগে আমাদের যে চর্যাপদ গ্রন্থটি ছিল, আমরা বলি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, কিন্তু এখানে ভাষা নিয়ে একটু সমালোচনা আছে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে যে চর্যাপদের ভাষা কিরকম? চর্যাপদের ভাষাকে বলতেছে বঙ্গ কামরূপী ভাষা। আবার আমাদের যে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যে বই আবিষ্কার করছে সে বলতেছে চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য বা সন্ধ্যা ভাষা। এটা নিয়ে কিন্তু আমাদের ঝামেলা আছে, ঠিক আছে। কিন্তু চর্যাপদের
ঝামেলা থাকলেও শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা হয় একমাত্র কাব্য যা খাঁটি বাংলা ভাষায় স্বীকৃত। এটা সবাই স্বীকৃতি দিয়েছে, এটা খাঁটি বাংলা ভাষায় রচিত কাব্যগ্রন্থ। এরপর আসি দেখো, কাব্যটি বাংলা ভাষায় রচিত হয়েছে কোন লেখকের মাধ্যমে? একক লেখকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। পুঁথিতে প্রাপ্ত একটি চিরিকুটের মাধ্যমে পাওয়া যায় শ্রীকৃষ্ণ সন্দব্য, সেখান থেকে নামকরণ করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। নামকরণ করা হয়েছে কি? শ্রীকৃষ্ণ কীর্তন। এত দ্রুত ক্লাস করলে নোট নিব কখন? নোট আমি ক্লাসে দিয়ে দিব, ক্লাস শেষে আমি নোট দিয়ে দিব, তারপর আপনি একটু দেখেন, চেষ্টা করেন ইনশাল্লাহ। এত দ্রুত আপনি তো লিখতে পারবেন না আমার মতো। এত এই জায়গায় তো স্লাইড আছে, মানে বই আছে, পুরো বইটা কিভাবে আছে একটু দেখেন, একটু শুনেন ইনশাল্লাহ। ক্লাস শেষে আমি এই ক্লাসটা শেয়ার করে দেন সবাই। এই ক্লাসটা যদি 100 শেয়ার হয়ে যায় ইনশাল্লাহ, আমি এই ক্লাসের পিডিএফ আপনাদের সবাইকে আমি আমার এই শিখা পেজে ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে দিয়ে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আজকে যতটুকু পড়াইছি এতটুকুর পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ক্লাসটা শেয়ার করেন, আপনি আমার কথাগুলো শোনেন, শেয়ার করেন। ক্লাস দ্রুত বলি আস্তে বলি, একটু শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করেন। ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, ক্লাস শেষ হইতে হইতে আপনি পিডিএফ পেয়ে যাবেন। আমার ক্লাসে পিডিএফ দেই না এমন দিন যায় না। ক্লাস যদি 100+ শেয়ার হয়, ক্লাসের পিডিএফ অটোমেটিক্যালি আমি পেজে দিয়ে দিই। আপনার নোট করা লাগবে না, আপনার লিখাও লাগবে না, আমি আপনাকে লিখে নোট করে দিব, ঠিক আছে? আমি স্লাইডে যা পড়াই, স্লাইডে যা লিখি, ওইটা আমি ডিরেক্ট হুবহু নোট পাঠাই দিই আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে আপনার কাজ হচ্ছে ক্লাসটা বেশি বেশি শেয়ার করা, বন্ধুদেরকে মেনশন করা, ঠিক আছে? ওকে, যারা এখনো যুক্ত হতে পারে না তাদেরকে একটু মেনশন করে দেন। আছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন দেখো, এই গ্রন্থটি আবিষ্কার হয় কত সালে? এই গ্রন্থটি আবিষ্কার হয়েছে 1909 সালে। কয় সালে? 1909 সালে। আর আমাদের চর্যাপদ আবিষ্কার হয়েছে কয় সালে? 1907 সালে। আর এটা আবিষ্কার হয়েছে তার 2 বছর পর। এটা আবিষ্কার করছে কে? একটু খেয়াল করি। ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের এক গৃহস্থলী ঘরের চালা থেকে বা গরুর ঘরের চালা থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। স্যার একটু জুম করলে ভালো হয়। জুম জুম আমার এখানে জুম করার কোনো সিস্টেম নাই, আছে? অ্যানিমেশন, ভিউ, ভিউ, ভাই আমার এই ক্লাসটা আমি অনেকদিন পর এখানে ক্লাস নিচ্ছি। আমি তো সবসময় নোটে লিখে লিখে পড়াই, আমি অনেকদিন পর এখানে ক্লাস নিচ্ছি, নোট করতে পারতেছি না, ঝুম করতে পারতেছি না। একটু খেয়াল করো, আমি মুখ দিয়ে বলি। চর্যাপদ গ্রন্থটি রচনা হয়েছে, চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়েছে 1907 সালে। আর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার হয়েছে 1909 সালে। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করা হয় নেপালের রাজদরবার থেকে। আর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের গরুর ঘরের চালা থেকে। চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেছিলেন শ্রী, আমরা বলি চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করলেন শ্রী মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে? তাহলে চর্যাপদ গ্রন্থ আবিষ্কার করেছে হরপ্রসাদ শাস্ত্রী। আর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ আবিষ্কার করেছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কিন্তু চর্যাপদ হোক আর শ্রীকৃষ্ণ কীর্তন দুইটাই কিন্তু 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। তাহলে চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। তার মানে শ্রীকৃষ্ণ কীর্তন হোক চর্যাপদ হোক দুইটাই প্রকাশিত হয় 1916 সালে। এরপর দেখো চর্যাপদকে বলা হয় ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতি। ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতি। আর শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা হয় ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতি। আর চর্যাপদকে বলা হয় ভজন সঙ্গীত। চর্যাপদকে কি বলা হয়? ভজন সঙ্গীত। চর্যাপদকে কি বলা হয়? ভজন সঙ্গীত। আর শ্রীকৃষ্ণ কীর্তনকে কি বলা হয়? ঝুমুর জাতীয় গীত, ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতি। এই গ্রন্থে মূল বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। এই গল্পে দেখো মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারক দুটি শ্রেণী, একটা হচ্ছে অনুবাদ সাহিত্য আর একটা হচ্ছে মৌলিক সাহিত্য। একটা হচ্ছে অনুবাদ সাহিত্য আর একটা হচ্ছে মৌলিক সাহিত্য। একটা হচ্ছে অনুবাদ সাহিত্য আর একটা হচ্ছে মৌলিক সাহিত্য। তাহলে আমি জাস্ট তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমাদের এই বইটাতে আমরা কিভাবে কাজ করছি। একটু খেয়াল করো যে একটা হচ্ছে মৌলিক সাহিত্য, একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্যের মধ্যে আছে বৈষ্ণব পদাবলী, জীবনের সাহিত্য, মঙ্গল কাব্য। তাহলে আমরা জানি মধ্যযুগে কি কি আছে? বৈষ্ণব পদাবলী আছে, আমাদের জীবনী সাহিত্য আছে, মঙ্গল কাব্য আছে। এখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসে। এরপর আছে লৌকিক নাটগীতি, নাচ সাহিত্য, মর্ষিয়া সাহিত্য। এগুলো কোন যুগের নিদর্শন? পরীক্ষায় প্রশ্ন আসে এভাবে যে
এভাবে প্রশ্ন আসে যে মর্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন, তাহলে মর্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যে মধ্যযুগের নিদর্শন। ঠিক আছে, একটু খেয়াল করো। দেখো বৈষ্ণব পদাবলী আবার তিনটা। বৈষ্ণব পদাবলী হচ্ছে একটা জীবনী সাহিত্য, একটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্র, একটা হচ্ছে পদাবলী। ঠিক আছে, এর মধ্যে দেখো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন একজন কবি, সেই কবির নাম হচ্ছে, বলো দেখি সবাই তোমরা কমেন্ট করবা, শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছে কে? আবিষ্কার করছে, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। আর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি রচনা করছে কে, লিখছে কে? লিখছে কে? বিক্রম কুমার। বিক্রম কুমার কুন্ডু যুক্ত আছে আমাদের সাথে, লিখেছে আসসালামু আলাইকুম, আজ ক্লাসে উপস্থিত আছি। ক্লাসটা শেয়ার করো, দ্রুত শেয়ার করো, তোমার দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব, ক্লাসটা শেয়ার করে দাও। একটু আসি, খেয়াল করো। তো আমরা বলছি এই যে চর্যাপদ গ্রন্থটা রচনা করছে বরু চণ্ডীদাস। কে রচনা করছে? বরু চণ্ডীদাস। এই বরু চণ্ডীদাস আবার তিনজন। এটাও পরীক্ষা আসছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চণ্ডীদাস কয়জন, পরীক্ষা আসছে। দেখো লিখে রাখছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চণ্ডীদাস তিনজন। একজন হচ্ছে বরু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। এর মধ্যে প্রাচীনতম কবি হচ্ছে বৌরু চণ্ডীদাস। নাম কি? বৌরু চণ্ডীদাস। চণ্ডীদাসের বিখ্যাত উক্তি দেখো, পরীক্ষা এই প্রশ্নটা একবার আসছে, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। পরীক্ষা প্রশ্ন আসছে, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, উক্তিটি কার? সবাই তোমরা ধুমায় উত্তর দিছো মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্তের, ভাই মাইকেল মধুসূদন দত্ত না, হুদাই খালি মাইকেল মাইকেল করো। এই এই উক্তি হচ্ছে চণ্ডীদাসের। এই উক্তি কার? চণ্ডীদাসের। এরপর দেখো বলছে সই সই কে শোনাইলো শ্যাম নাম। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে আমাদের এই চণ্ডীদাসের। তোমাদের এই যে গান শুনছো না, আমাদের মমতাজ আপা গান গাইছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। তাহলে এটা গান গাইছে কে? মমতাজ আপা। এই গান কই থেকে গাইছে? এই গান গাইছে মূলত আমাদের চণ্ডীদাসের উক্তি থেকে। চণ্ডীদাস লিখছে সই কেমনে ধরিব হিয়া। দেখো লিখছে সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। মূলত এই চণ্ডীদাসের উক্তি থেকে মূলত এই গান পরবর্তীতে রচনা হয়েছে। তাহলে বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকেই অধিকাংশ বিখ্যাত গান রচনা হয়েছে। তাহলে দেখো সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া, উক্তিটি কার? পরীক্ষায় আসছে একবার, বিসি আছে, নাম হচ্ছে চণ্ডীদাসের। এখন আসি জ্ঞানদাস। জ্ঞানদাস হচ্ছে চণ্ডীদাসের শিষ্য ছিল বা সাধক ছিল। তার বিখ্যাত কিছু উক্তি ছিল, রূপ লাগি আখি জুড়ে গুণে ভরে মন, সুখের লাগিয়া এগোর বান্দিনো অনলি পড়িয়া যায়। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানদাসের উক্তি। এগুলো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো অনুবাদ সাহিত্য থেকে একটা প্রশ্ন আসছে, অনুবাদ সাহিত্য থেকে একটা প্রশ্ন আসছে। ডাক ও খনার বচন থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে ডাক ও খনার বচন থেকে। দেখো ডাক ও খনার বচন কোন যুগের কাব্য? এটা হচ্ছে মধ্যযুগের কাব্য। ডাক ও খনার বচন কোন যুগের কাব্য? এটা হচ্ছে মধ্যযুগের কাব্য। 47-এ লুই বন প্রশ্ন বইতে খুঁজে পাই না। 47-এর লুই বন ভাই বুঝি নাই। হুম হুম হুম। কপাল খারাপ হলে বেশি পড়লে লাভ নাই, কেমনে কেমন পড়বে? আচ্ছা যাই হোক, খেয়াল করেন, আমি আপনার লেখাটা পুরোপুরি বুঝতে পারি নাই ভাইয়া। আপনি একটু ক্লিয়ার বললে আমার জন্য ভালো হয়। আর যদি কোনো গাইডলাইন লাগে আপনি আমাকে ক্লাস শেষে একটু নক দেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু হৃদয় দিয়ে দাও, কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক দেন, তাহলে আপনাকে আমি গাইডলাইনটা বলে দেবো কিভাবে কিভাবে পড়বেন। ঠিক আছে, আচ্ছা একটু আসি। দেখেন আমরা বললাম ডাক ও খনার বচন, বৌদ্ধ সমাজে ডাক ও খনার বচনের উৎপত্তি হয়েছে। তাহলে কোন সমাজে উৎপত্তি হয়েছে? ডাক ও খনার বচন উৎপত্তি হয়েছে বৌদ্ধ সমাজে। ডাক ও খনার বচন বলতে কি বোঝায়? বৌদ্ধদের দেখবেন কৃষি ও বৌজিদের কণ্ঠে রচিত, মানে কিছু কিছু কথা আছে প্রবাদ প্রবচন। মানুষ কথা বলতে বলতে মমতাজের থেকে আপনার গলায় বেশি সুন্দর লাগছে গানটা। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো আমরা বলছি ডাক খনার বচন কি? ডাক খনার বচন হচ্ছে বৌজিরা বা কৃষকরা ধান কাটতে কাটতে বা কাজ করতে করতে মাঠে রাস্তাঘাটে যে গানগুলো বা যে প্রবাদগুলো বলতো সেগুলোকে বলা হয় যে ডাক খনার বচন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছিল ডাক খনার বচন কোন যুগের কাব্য? ডাক খনার বচন মধ্যযুগের কাব্য। কিন্তু এটি রচনা হয়েছিল আবার প্রাচীন যুগে। রচনা হয়েছিল কোন যুগে? প্রাচীন যুগে। লেখা আছে আনুমানিক 8ম থেকে দ্বাদশ শতকের দিকে এটি রচনা হয়েছিল। দেখো অনুবাদ সাহিত্যের মধ্যে বিখ্যাত সাহিত্য আছে উইলিয়াম জোনসের। এখানে আমি ডাক খনার বচন কিছু দিয়ে দিছি। দেখো, একে তো নাচুনি বুড়ি তার উপর ঢোলে বাড়ি, এটা কি? এটা একটা খনার বচন। কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, এটা একটা খনার বচন। মেয়ে নষ্ট ঘাটে ছেলে নষ্ট হাটে, এগুলো একটা খনার বচন। নিজের বেলায় আটি সাটি পরের বেলায় চিমটি কাটি, দশে মিলে করি
দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস, এটা কি? এটাও একটা খনার বচন। দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। বলছে যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, ঠিক আছে, গাং সাঁতরাইতে কতক্ষণ, এগুলো হচ্ছে খনার বচন। গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনায় বলে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে খনার বচন। এরপর দেখো আছে মানবীয় আবেদন মুখ্য। আমাদের এই মধ্যযুগের মধ্যে কি আবেদন মুখ্য? মানবীয় আবেদন মুখ্য। বাংলাদেশের উপমহাদেশে, বাঙালি উপমহাদেশের মধ্যে প্রথম ছাপাখানা সৃষ্টি হয়েছে কোথায়? বাঙালি উপমহাদেশে প্রথম ছাপাখানা সৃষ্টি হয়েছে আমাদের এই, একটু খেয়াল করো, এটা হচ্ছে আধুনিক যুগ, এটা হচ্ছে আধুনিক যুগ, আধুনিক যুগ, এটা কি? আধুনিক যুগ। এখান থেকে আধুনিক যুগ শুরু, এখানে হেডলাইন হবে একটা আধুনিক যুগের, ঠিক আছে। তো দেখো শ্রীরামপুর মিশনারিতে বাংলা মুদ্রণ যন্ত্র প্রথম আবিষ্কার হয়। শ্রীরামপুর মিশনারিতে প্রথম মুদ্রণ, ও কি রে হৃদয়, এখন এখন জুম হইলো কেমনে? ওরে জোস, ওকে, একটু খেয়াল করি। খনার বচন গেল। এরপর আমরা দেখি খনার বচনের পরে আমাদের কি আছে। খনার বচনের পরে একটু খেয়াল করি, বাঙালি মুদ্রণ যন্ত্র। মুদ্রণ যন্ত্র কবে আবিষ্কার হয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছে? বাংলা বিভাগ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় প্রথম বাংলা বিভাগ। এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু বাংলা সাহিত্যের সাথে রিলেটেড। রাজা রামমোহন রায়, একটু খেয়াল করেন, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, তাদের জন্য আমি বলি রাজা রামমোহন রায় একটু ভালো করে পড়ে যাবেন। রাজা রামমোহন রায় থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। রাজা রামমোহন রায় কে? রাজা রামমোহন রায় ছিলেন একজন ধর্ম প্রতিষ্ঠাকারী বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাকারী। তিনি একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠাক ছিলেন। তিনি সতীদাহ প্রথা, এই দেখেন রাজা রামমোহন রায় থেকে পরীক্ষা প্রশ্ন আসলে কি আসবে? তিনি সতীদাহ প্রথা, তিনি কি কি অবদান রাখছে দেখেন। তিনি সতীদাহ প্রথা বিলুপ্ত করছেন, ঠিক আছে। তিনি তৎকালীন সময় দিল্লির মুঘল সম্রাট আকবরের কাছ থেকে রাজা উপাধি পেয়েছেন। তিনি 1823 সালে সংবাদ বিধি বা সংবাদ প্রেস অর্ডান্যান্স আন্দোলনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। এরপরে আসি আমরা পেরিচাঁদ মিত্র। আমরা আসবো কি? পেরিচাঁদ মিত্র। সবাই একটু লিখেন পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। পেরিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর, পেরিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর থেকে আপনাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকে। পেরিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর, পেরিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর, একটু খেয়াল করেন। পেরিচাঁদ মিত্র তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক ছিলেন পেরিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল, যা রচনা করেছেন পেরিচাঁদ মিত্র। উপন্যাসটির প্রথম চরিত্র ছিল ঠকবাজ বা প্রধান চরিত্র ছিল ঠক চাচা। এই উপন্যাসটি রচনা হয়েছে কোন ভাষায়? কথ্য আলালি ভাষায়। কথ্য আলালি ভাষায় এই উপন্যাসটি রচনা হয়েছিল। দেখেন উল্লেখিত উপন্যাস, পেরিচাঁদ মিত্রের উল্লেখিত উপন্যাস কি কি? আধ্যাত্মিক আবেদী, আলালের ঘরের ধুলাল, এগুলো ছিল তার বিখ্যাত উপন্যাস। এরপর দেখেন আমি লেখা দিছি, এই যে বইয়ের মধ্যে লেখা দিছি, মাইকেল মধুসূদন দত্ত শুধু কেবল জাবি রাবি চবির জন্য স্টার দিয়ে রাখছি। তাহলে আপনি কোন টপিকস গুলা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বেন, এগুলো কিন্তু আমার এই বইয়ে স্টার দিয়ে দেওয়া আছে। এই বইগুলো, এই বইয়ের মধ্যে আমাদের এই শিক্ষা সাজেশনের মধ্যে এই তথ্যগুলো দেওয়া আছে। অনেকের প্রশ্ন ছিল ভাই এই শিক্ষা সাজেশনের মধ্যে কিভাবে পড়াগুলো দেয়া আছে, এটা কি মডেল টেস্ট, এটা কি শুধু ফার্স্ট পেপার, ভাই এটাতে কি সেকেন্ড পেপার আছে? ভাই দেখেন আজকে দেখাবো কি কি আছে এই বইতে। দেখেন মাইকেল মধুসূদন সম্পর্কে আপনার যতটুকু তথ্য লাগবে সব এখানে সুন্দর করে দেওয়া আছে। জন্ম মৃত্যু সাল, তার ছদ্মনাম হচ্ছে এ নেগেটিভ অফ টাইমস অফ পোয়েম। তারপর দেখেন আধুনিক কবি, বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক বলা হয় কাকে? বাংলা সাহিত্যের আধুনিক কবির জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তার প্রথম মহাকাব্যের নাম কি? বাংলা প্রথম মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সার্থক নাট্যকারকে? প্রথম সার্থক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। তাকে তাকে কি বলা হয়? তাকে দত্ত কুমানদের কবি বলা হয়। তার তার প্রবক্ত ছদ্মনাম কি? অমৃতাক্ষর ছন্দের। তিনি কি ছন্দের প্রবক্তা ছিলেন? তিনি কি ছন্দের প্রবক্তা ছিলেন? অমৃতাক্ষর ছন্দের প্রবক্তা ছিলেন। এখানে কিন্তু লিখে রাখছি। গুরুত্বপূর্ণ তার কিছু রচনা আছে, মেঘনাদবধ কাব্য, চতুষ্পদী কবিতা, তারপর আছে বীরাঙ্গনার কাব্য, তারপর আরো কিছু তিলোত্তমার সম্ভার কাব্য আছে। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ কিন্তু এখানে দেয়া আছে। এরপর দেখেন স্পেশালি শুধু কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য লেখা দিছি আহমদ সফা, কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। এখানে লেখা আছে দেখেন, এখানে সুন্দর করে লেখা আছে জাবির জন্য। জাবি মানে কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তার মানে এই আহমদ সফা আপনি পড়বেন শুধু কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। এই কয়টা লাইন আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী আমাকে বলেন ভাই সেকেন্ড টাইম আর আমি ভাই আমি জাবিতে পড়তে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই আমার ইউসিসির ক্লাসে কিছুদিন আগে একটা মেয়ে বলছে, আমি বলছি তুমি কোথায় পড়তে চাও? বলছে ভাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। সে ঢাকা বিশ্ববিদ্যালয় পছন্দ করে না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পছন্দ করে। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও তারা বলো ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন আলাদা,
প্রশ্ন প্যাটার্ন আলাদা, ভাই আমি পারি না, বুঝি না, কেমনে পড়বো, বুঝি না, কোনগুলা পড়লে কমন পড়বে, আমি লিখে রাখছি দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি কমন, স্পেশালি এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে, এই 4টা 5টা লাইন থেকে পরীক্ষা আসবে। এখন একটু আসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে চাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি স্বপ্ন দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন জানো না বলে তোমার জাহাঙ্গীরনগর প্রস্তুতি তোমার কাছে কঠিন মনে হয়। একটু খেয়াল করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে সবার প্রথমে তোমাকে জানতে হবে জহির রায়হান সম্পর্কে। কার সম্পর্কে? জহির রায়হান সম্পর্কে। এখান থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসে। আর তোমরা বলো ভাই এগুলা কঠিন, পারি না, কই থেকে দিছে, বাংলা সিলেবাসের বাইরে থেকে আসছে। ভাই তোমার সিলেবাসই তো তুমি জানো না কতটুকু পড়া উচিত, তোমার সিলেবাসে তুমি জানো না কতটুকু পড়া উচিত। তুমি জাবিতে পড়তে যাবা, তুমি সেলিম আলমগীর সম্পর্কে জানবা না, তুমি তুমি জহির রায়হান সম্পর্কে জানবা না, তাহলে তো তোমার জাবিতে চান্স পাওয়া কেমনে হবে? তাহলে দেখো জহির রায়হান সম্পর্কে এই জায়গায় অনেক তথ্য আছে, ঠিক আছে? তিনি জহির রায়হান থেকে এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমার ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমার ক্লাসটা যদি কাইটা না যায়, যদি ফেসবুক কাইটা না দেয়, ক্লাসটা রেকর্ডেড থাকবে। আমি বলে দিচ্ছি আজকের ক্লাস থেকে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্ট একটা প্রশ্ন কমন পাবা। আজকের ক্লাস থেকে আমি কাইটা ভিডিও কাইটা দেখাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন কমন পাবা, যা বলতেছি একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো সবাই। যদি আজকের ক্লাসে পড়াচ্ছি না, তোমাদেরকে দাগায় দাগায় দেখাচ্ছি, আজকের ক্লাস থেকে প্রশ্ন কমন পাবা। দেখো জহির রায়হান থেকে কি কি আছে, দেখো জহির রায়হানের কিছু উপন্যাস, তার বিখ্যাত গল্পগ্রন্থ হচ্ছে সূর্যগ্রহণ, ঠিক আছে? তার উপন্যাসগুলো কি কি? এই জহির রায়হানের উপন্যাস ভাই উচিত পড়াই পড়তে পারি না, আবার জহির রায়হানের উপন্যাস মুখস্থ করবো, রবীন্দ্রনাথের উপন্যাসই তো কয়টা আছে জানি না, নজরুলের উপন্যাস জানি না, আবার এখানে আমি সিলেবাসের বাইরে গিয়ে একটা কি পড়বো, কিভাবে কিভাবে হয় সিলেবাসের বাইরে যে আবার পড়বো, এত রিস্ক নেওয়ার সময় কই ভাই, সামনে পরীক্ষা। দেখো তোমাদের জন্য সময় নাই আর আমার জন্য টেকনিক আছে, ঠিক আছে? টেকনিকটা কি একটু খেয়াল করো। দেখো আমাদের এই জহির রায়হানের উপন্যাসগুলোর নাম কি? শেষ বিকালের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুনে, আর কতদিন, 21শে ফেব্রুয়ারি, তৃষ্ণা, বরফ গলা নদী, কয়েকটি মৃত্যু। এই উপন্যাসটা তুমি মনে রাখবা কিভাবে? জহির রায়হানের প্রকাশিত উপন্যাস মনে রাখার টেকনিক দেখো সুন্দর করে দিয়ে দিছি, টেকনিকটা কি একটু খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, যারা যারা শিক্ষা বইটি অর্ডার করতে চান, অনেকে বলছেন ভাই শিক্ষা বই কই পাওয়া যাবে? শিক্ষা বইটি এখন প্রি অর্ডার চলছে, এখন প্রি অর্ডার চলছে, আমাদের বইটি লিমিটেড এডিশন ছাপা হবে। যারা প্রি অর্ডার করবে তাদের বইটা আমরা সংরক্ষিত মানে সবার আগে দিব, আমরা লিমিটেড অল্প সংখ্যক বই ছাপাবো, ঠিক আছে? আমি তো আগে প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদেরকে আমি শুধু এই শিক্ষা সাজেশন দিতাম, এর আগে আমি কখনো বই ছাপাই নাই, আমি ফটোকপি করে আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের দিতাম। এবছর বইটা অল্প সংখ্যক বই ছাপানো হবে, লাইব্রেরিতে যাওয়ার পরে আপনি পাবেন কি পাবেন না তা আমি বলতে পারতেছি না, কারণ অল্প সংখ্যক বই শেষ হয়ে যাবে, ভালো জিনিস বেশি দিন থাকে না। তবে আমার কাছে যদি আপনি প্রি অর্ডার করেন তাহলে আপনি বইটা অর্ডার নিশ্চিত করতে পারবেন। প্রি অর্ডারের জন্য নাম্বার প্রসিডিউর পিন কমেন্টে দেওয়া আছে, অথবা আমাদের পেজে ইনবক্স করলে আমরা বলে দিব, শিক্ষা পেজে ইনবক্স করেন, বলে দিব কিভাবে আপনি প্রি অর্ডার করবেন। একটু আসি, বলছে উপন্যাসের টেকনিক, উপন্যাস মনে রাখার টেকনিক কি? উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে আর কতদিন, বলছে আর কতদিন, বলছে আর কতদিন, বলছে হাজার বছর ধরে ফাগুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি খেতে না পেয়ে শেষ বিকালের মেয়ে কয়েকটি মৃত্যুবরণ করেছে। তাহলে কি বলছে? বলছে এই গরম আর কতদিন, বলছে আর কতদিন, বলছে হাজার বছর ধরে ফাগুন মাসের তৃষ্ণায়, কোন মাসের তৃষ্ণায়? ফাগুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি খেতে না পেয়ে শেষ বিকালের মেয়ে কয়েকটা মৃত্যুবরণ করেছে। আপনার কি কষ্ট লাগবে বেশি এই লাইনটা মুখস্থ করতে? বেশি কষ্ট লাগবে? দেখেন এখানে কি কি আছে, এখানে কি কি আছে একটু খেয়াল করেন। এখানে আছে আর কতদিন, এটা একটা উপন্যাস, হাজার বছর ধরে একটা উপন্যাস, ফাগুন ফাগুন একটা উপন্যাস, একটু খেয়াল করেন, ফাগুন ফাগুন একটা উপন্যাস, তৃষ্ণা দেখেন একটু খেয়াল করেন, তৃষ্ণা একটা উপন্যাস, বরফ গলা নদী, বরফ গলা নদী একটা উপন্যাস, পানি না খেতে পেয়ে শেষ বিকালের মেয়ে, শেষ বিকালের মেয়ে একটা উপন্যাস, কয়েকটি মৃত্যু, কয়েকটি মৃত্যু একটা উপন্যাস। তাহলে জহির রায়হানের উপন্যাস মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে আর কতদিন, আর কতদিন হাজার বছর ধরে ফাগুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি খেতে না পেরে শেষ বিকালের মেয়ে কয়েকটা মৃত্যুবরণ করেছে। তাহলে এইটা ছিল টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আপনি চাইলে আমাদের জহির রায়হান সাহেবের উপন্যাসগুলো মনে রাখতে পারবেন। তার প্রকাশিত দেখেন লেখা আছে, আবার নিচে লেখা আছে আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন উপন্যাসটি পটভূমি কি? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পটভূমিতে এই আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত হয়েছে। এরপর নিচে লেখা আছে দেখেন,
তার প্রকাশিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে শেষ বিকালের মেয়ে। শেষ বিকালের মেয়ে 1960 সালে প্রকাশিত হয়। কোথায় প্রকাশিত হয়েছে? বিজলি পত্রিকায় ধারাবাহিকভাবে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। তাহলে আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, এগুলো জীবনে পড়ছেন? কোনো জায়গায় পড়বেন? পড়েন নাই। তাহলে এগুলো কই পাবেন? এগুলো আমার শিক্ষা সাজেশনে আছে। বাজারে যেই বই, সব বইয়ে জানাই তা আছে শিক্ষা সাজেশনে। এখন কথা হচ্ছে ভাই, সময় তো নাই, এতগুলা বই কিনা পড়মু কবে? এতগুলা বই কিনা পড়মু কবে ভাই? আমার এই বই বেশি বড় না, অল্প। আপনি চাইলে এক সপ্তাহে পড়া শেষ দিতে পারবেন। আপনি 3 ঘন্টা চাইলে আপনি এটাকে একবার উল্টে পাল্টায় দেখতে পারবেন। ঠিক আছে? বইটা পৃষ্ঠা হবে মাত্র 180 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 180 পৃষ্ঠা। ছোট সাইজের বই। আপনি চাইলে এক মাসে 3 বার খতম দিতে পারবেন। আপনারা দেখবেন 1 মাসে চাইলে 3 বার খতম দিতে পারবেন। তাহলে এই জায়গায় আমরা বললাম যে টেকনিক, সব টেকনিক দিয়ে আপনি মনে রাখতে পারবেন। আধুনিক সাহিত্যে জহির রায়হান সম্পর্কে আপনি টেকনিক দিয়ে মনে রাখতে পারবেন। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কই গেল? কই 21শে ফেব্রুয়ারি? ও 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আর কতদিন? বরফ গলা নদী 21শে ফেব্রুয়ারি, তৃষ্ণা 21শে ফেব্রুয়ারি। তাহলে শেষ বিকালের মেয়ে টেকনিকে দেখেন আর কতদিন? 1000 বছর ধরে বরফ গলা নদীর বরফ গলা দেখেন আর কতদিন? 1000 বছর ধরে, 1000 বছর ধরে। তারপর বলছে কোন মাসে? ফাল্গুন মাসের তৃষ্ণায় বরফ গলা নদীর পানি খেতে না পেয়ে শেষ বিকালের মেয়েরা কয়েকটা মৃত্যুবরণ করলো। টেকনিকে আপনি এই কয়েকটা পড়েন, আপনার যদি এক্সেপশনাল মনে হয় সেটা আপনি আলাদা করে মনে রাখেন। ওকে, একটু আসি নিচে দেখেন, বলছে তার পরিচালিত চলচ্চিত্রগুলো আছে, যেমন জীবন থেকে নেয়া, তারপর হচ্ছে কখনো আসিনি, তার প্রকাশিত প্রথম চলচ্চিত্র, এই প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে কখনো আসিনি। তারপর আছে সঙ্গম, জীবন থেকে নেয়া। তারপর দেখেন আন্দোলন ভিত্তিক চলচ্চিত্রগুলোর মধ্যে দেখেন এই চলচ্চিত্রে প্রথম জাতীয় পুরস্কার পরীক্ষা আসে যে কোন চলচ্চিত্রে প্রথম, দেখেন আপনাদের জিকেও ক্লিয়ার হয়ে যাবে, কোন চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়? জীবন থেকে নেয়া 1970 সালে প্রকাশিত এই সিনেমার মধ্যে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারপর একটু খেয়াল করেন, কাচের দেয়াল, আনোয়ারা, পরীক্ষা আসছে আনোয়ারা, বেহুলা, এগুলো কার রচনা? এগুলো হচ্ছে জহির রায়হানের, এগুলো হচ্ছে জহির রায়হানের সিনেমা বা আমরা বলি চলচ্চিত্র। ঠিক আছে? আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, সেলিম আল দিন সম্পর্কে জানেন না? জাহাঙ্গীরনগর ঢুকতে হাতের ডানে, হাতের বামে শহীদ মিনারের পিছনে, হাতের বামে শহীদ মিনারে যাওয়ার সময় হাতের বামে আছে সেলিম আল দিন মুক্ত মঞ্চ। ডান পাশে মসজিদ, বাম পাশে মাঠের পাশে আছে সেলিম আল দিন মুক্ত মঞ্চ। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় পাবেন সেলিম আল দিন মুক্ত মঞ্চ। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন অথচ সেলিম আল দিন সম্পর্কে জানেন না, আপনি জীবনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নই দেখতে পারেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দিন সম্পর্কে নাট্য থিয়েটার আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে ঘুমায় আছে সেলিম আল দিন। ঘুমায় আছে বলতে মারা গেছে, সমাহিত করা হয়েছে। একটু খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবর আছে কার? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবর আছে আমাদের নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবর আছে কার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবর আছে আমাদের এই সেলিম আল দিনের। সেলিম আল দিন তার প্রকৃত নাম কি? সেলিম আল দিনের প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। পরীক্ষা একবার প্রশ্ন আসছে সেলিম আল দিনের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। আপনার এখানে লেখা আছে শুধু কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, লেখা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। এগুলো একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাকে পড়তে হবে। তাহলে দেখেন শুরুতে আমি কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য অথবা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাভার আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাভার আছেন, তাদের জন্য কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে? তিনি শিল্প চিন্তার জন্য নাট্য কথা বা কথানাট্য সংগঠন প্রতিষ্ঠা ছিলেন। তার কাব্যগ্রন্থ হচ্ছে কবি ও তিমির। তার অনুবাদ গ্রন্থ হচ্ছে অনুবাদ গ্রন্থ আছে যে অভিনয় দর্পণ। ঠিক আছে? তারপর সেলিম আল দিনের পুরস্কারগুলো এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, আপনারা এগুলো পড়তে পারবেন। এরপর একটু দেখেন সেলিম আল দিন সম্পর্কে আমরা যে তথ্যগুলো আছে সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আছে জীবনানন্দ দাশ সম্পর্কে। জীবনানন্দ দাশ সম্পর্কে দেখেন আমরা বইয়ের কাজ চলতেছে, আর এই সপ্তাহের মধ্যে আমাদের সেট হয়ে যাবে। এই দেখছেন বইয়ের কাজ কিন্তু অসমাপ্ত এখনো আছে, আপনাদের জাস্ট দেখানোর জন্য এই জায়গায় দুইটা লাইন ঢুকবে। ঠিক আছে? দেখেন লেখা আছে বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, তাহলে এখানে দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, এগুলো রাবি ছবির জন্য আপনাদের গুরুত্বপূর্ণ। এই যে দেখেন জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি উপন্যাস, সেলিনা হোসেনের সাহিত্য আছে। সেলিনা হোসেনের দেখেন এগুলো হচ্ছে উপন্যাস। এগুলো কিসের? মুক্তিযুদ্ধের উপন্যাস। ঠিক আছে? জননী আছে, নদী ছিল দুইটি তীর, সেলিনা হোসেনের। ঠিক আছে? গ্রন্থ আছে, দেখেন গল্প গ্রন্থ আছে, গল্প গ্রন্থগুলো কিন্তু এখানে লেখা আছে। আছে কবিতা,
এই মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা হচ্ছে শামসুর রহমানের কবিতা, বিখ্যাত কবিতার নাম হচ্ছে স্বাধীনতা কবিতা, বন্দি শিবির থেকে কবিতা, ঠিক আছে। আল মাহমুদের কবিতা আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধের কবিতা। নির্মলেন্দু গুণের কবিতা আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তাহলে এটা কি নির্মলেন্দু গুণের কবিতা। নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আছে সেলিম আল দিনের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। তারপর হচ্ছে দেখেন সেলিম আল দিনের সরি মমতাজউদ্দিনের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আছে, নাম ছিল কি চাই কি চাই শঙ্খচিল, ঠিক আছে। তাহলে দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক আপনাদের রচনা আছে, কি কি আছে, কবিতা। দেখেন কবিতাগুলো লেখা আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি কবিতা, ঠিক আছে। শামসুর রহমানের কবিতা আছে, ঠিক আছে। আসাদের সাথ, ঠিক আছে, এগুলো ভাষা আন্দোলন ভিত্তিক। নির্মলেন্দু গুণের কবিতা আছে, ভাষা আন্দোলন নিয়ে বেশ কিছু কবিতা নির্মলেন্দু গুণ লিখেছিলেন, ভাষা আন্দোলন কেন্দ্রিক। আল মাহমুদের কবিতা আছে, উপন্যাস আছে, কিছু উপন্যাস এখানে লেখা আছে। দেখেন যে যে উপন্যাসগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে মূলত এগুলো গেল আমাদের জাহাঙ্গীরনগরের পার্ট। এখন আসি আমাদের যে মৌলিক পড়াশোনা, আমরা যেটা বলি মৌলিক পড়াশোনা, যে যে জায়গা থেকে আমাদের এইচএসসি সিলেবাস শুরু। এখন থেকে আপনাদের এইচএসসি সিলেবাস শুরু কিভাবে, দেখেন এখানে দেয়া আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে হাজিবাজি যা তথ্য আছে সব এখানে গুছায় সুন্দর করে দেয়া আছে। যেগুলো নাই অন্য বইতে গুছানো সেগুলো আছে শিক্ষা বইতে গুছানো। দেখেন আমি আপনাদেরকে গল্প করে পড়াই রবীন্দ্রনাথ ঠাকুরের 13টি প্রকাশিত উপন্যাস, যার মধ্যে 12টি উপন্যাস কি করছে, প্রকাশিত হয়েছে। অপ্রকাশিত উপন্যাস কয়টা, একটা। অপ্রকাশিত উপন্যাস কয়টা লেখা আছে দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস 13টা, এর মধ্যে প্রকাশিত উপন্যাস 12টা, আর প্রকাশ হয় নাই কয়টা, প্রকাশনায় একটা। নাম কি, নাম হচ্ছে করুণা, লেখা আছে অপ্রকাশিত উপন্যাসের নাম করুণা। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট। একটু খেয়াল করেন, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ দেখেন লেখা আছে মনে রাখবেন, এই জিনিসগুলো একটু খেয়াল করেন। মনে রাখবেন শেষ লেখা একটি কাব্যগ্রন্থ, শেষের কবিতা একটি রোমান্টিক কাব্যধর্মীয় উপন্যাস। আপনারা যে জায়গাগুলিতে কনফিউজ হইতে পারেন এগুলো কিন্তু সুন্দর করে লেখা আছে। এরপর দেখেন লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ বিচিত্রা মহুয়ার জন্মদিনে। আপনারা বলেন অনেকে, ভাই আমার তো এগুলো মনে থাকে না, আমার তো এগুলো মনে থাকে না। আজকে আমাকে ক্লাসে জোর করে বসছেন এক শিক্ষার্থী, বলছে স্যার আপনি আজকে ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো একটা গল্প দিয়ে মুখস্থ করাই দিয়ে যাবেনই যাবেন, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে, শেষ পর্যন্ত আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমাকে শিখাই দিচ্ছি, তুমি আজকে একটা না হয় শিখবা, বাকিগুলা কেমনে শিখবা সব আমার বইতে দেয়া আছে টেকনিকে, গল্পে। কিভাবে একটু খেয়াল করি দেখো। বিচিত্রা মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানুষী গীতালি সোনার তরিবে বলাকা হলে বনবল সিনেমা দেখতে যায়। সন্ধ্যা সঙ্গীত এবং প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কুল জুড়ে আসে এক নবজাতক সেজুতি। পুরুষ পত্রপট করিও কোমল শেষ লেখা উৎসর্গ করিলেন। চৈতালি খেয়া পুরবী কাউকে কিছু না করে সঞ্চিতা হলে ভানুসিংহ ঠাকুরের পদাবলী সিনেমা দেখতে গেলেন। সেখান থেকে তারা কবি কাহিনী বুঝতে পারলেন। তাহলে এই ছিল আমাদের মূলত টেকনিক। এই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনারা কাব্যগ্রন্থগুলো চাইলে মনে রাখতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দেখেন গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে। এরপরে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি শেষ। এরপর বলছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, আমাদের গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। দেখেন শেষের কবিতা ইন্ডিভিজুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত রচনা। শেষের কবিতা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে বারবার, এর জন্য কিন্তু শেষের কবিতা নিয়ে আমি আলাদা করে লিখে দিছি। শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি রোমান্টিক ধর্মীয় কাব্যধর্মীয় উপন্যাস, রোমান্টিক কাব্যধর্মীয় উপন্যাস। এই উপন্যাসে কি আছে, ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। শেষের কবিতা দেখেন একটু খেয়াল করেন, শেষের কবিতায় অন্যান্য চরিত্রের মধ্যে অনন্যতম চরিত্র বা উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে অমিত এবং লাবণ্য। এখন খেয়াল করেন এই জায়গায়, এরপর আমরা গল্পে চলে যাব। গল্পে কি কি আছে, গল্পে দেখেন অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করে কিসের মাধ্যমে, ওকালতির মাধ্যমে। এই যে যা যা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেয়া আছে, যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, বিগত বছরে আসতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা টিকা দিছি, আমাদের গল্প শেষ, টিকা দিছি, বিভিন্ন টিকা মানে হচ্ছে শব্দার্থ বা টিকা, এগুলো দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আসছে আমার পথ কাজী নজরুল ইসলামের, আমাদের বইটা সেট আপ দেওয়া হয় নাই, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন নজরুল সম্পর্কে কি কি দেয়া আছে, নজরুল সম্পর্কে জন্ম মৃত্যু দেয়া আছে, তারপর দেয়া আছে নজরুলের উপাধি, ডাক নাম দুখুমিয়া। আপনারা শুধু জানেন নজরুলের ডাক নাম একটাই, সেটা কি, দুখুমিয়া। কিন্তু আমাদের নজরুলের আরো ডাক নাম আছে, তেরা খেপা, নজর আলী। সাহিত্যে তিনি তার নাম নুরু হিসাবে ব্যবহার করতেন। ভাই অনেস্টলি বলি, বইটা নিয়ে আমি 7 বছর যাবত কাজ করতেছি, 7 বছর যাবত আমি কাজ করতেছি, বইটা নিয়ে গুছায় কাজ করতেছি, ঠিক আছে। আমি চেষ্টা করতেছি বইটাকে কত শর্ট করা যায়, অল্পতে কিভাবে স্টুডেন্টদেরকে চান্স পাওয়া যায়,
অল্পতে কিভাবে মানে চান্স পাওয়া যায়। আমি 6 বছর যাবত আমি ক্লাস নিচ্ছি, আমি এডমিশনে ক্লাস নিচ্ছি, বইটা কিভাবে পড়বেন, কোনগুলো পড়লে ভালো হবে, কোনগুলো পড়লে কমন পড়বে, এই বিষয়গুলো নিয়ে আমি ছোট ছোট করে প্রতি বছর কাজ করে করে আজকের এই বইটা আমি দাঁড় করাইছি। তো একটু খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে নজরুলের উপাধি বিদ্রোহী কবি। তার ডাক নাম আপনি শুধু একটা জানেন, সেটা কি? দুখু মিয়া। এখানে আরো আছে দেখেন, তেরাখেপা নজর আলী। সাহিত্যে তিনি কি নামে পরিচিত ছিলেন? সাহিত্যে তিনি নুরু নামটি বারবার ব্যবহার করেছিলেন। বাবা মার নাম দেয়া আছে, ঠিক আছে। নজরুল প্রথম কোন কাব্যগ্রন্থের জন্য জেলে যান? তিনি প্রথম আনন্দময়ীর আগমনীর জন্য 1922 সালে তিনি জেলে গিয়েছিলেন, ঠিক আছে। তারপর জেলে থাকা অবস্থায় তিনি প্রলয় শিখা নামক কাব্যগ্রন্থ লিখে আবারও তিনি জেল খাটেন, আরো 6 মাস জেল এক্সট্রা হয়, কিন্তু তার প্রথম জেল এতদিন খাটতে হয় নাই, 1 বছর জেল খাটতে হয়। তার মধ্যে তিনি অনশনে ছিলেন। পরীক্ষা একবার প্রশ্ন আসছে, নজরুল জেলে থাকা অবস্থায় কতদিন অনশনে ছিলেন? 39 দিন অনশনে ছিলেন। সেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখছে, গিভ আপ হাঙ্গারি স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। নজরুল তুমি অনশন ভেঙে দাও, আমাদের বাঙালি সাহিত্যে তোমাকে দরকার। তাহলে এই চিঠি লিখছে কে? এই চিঠি লিখছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি পেয়ে তৎকালীন সময়ে নজরুল খুব বেশি মানে আলোচিত ব্যক্তি না, তিনি রাজনৈতিক ব্যক্তি, 2-4টা মাত্র লেখালেখি শুরু করছে। এমন সময়কার নজরুলকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি পাঠাইছে যে গিভ আপ হাঙ্গারি স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, নজরুল খুশি হলেন। নজরুল খুশি হলেন, বলে উঠলেন যে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। তাহলে নজরুল এই নজরুল কি করলো? তাকে চিঠি পাঠাইলো, তখন অনশন ভাঙে নাই। পরবর্তীতে নজরুলকে যখন আবার রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি উৎসর্গ করছে, তখন নজরুল আরো খুশি হয়েছে। নজরুলের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক এত ভালো ছিল যে বলছে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ বগিয়ে টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই লাইনটা আছে দোলন চাপা কাব্যগ্রন্থের মধ্যে। তো নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে খুব বেশি ভালো সম্পর্ক ছিল। দেখেন নজরুল এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি কাকে উৎসর্গ করে? রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি উৎসর্গ করে নজরুলকে। আবার এই নাটক এই উৎসর্গ করার কারণে নজরুল কিন্তু দোলন চাপা কাব্যগ্রন্থের মধ্যে লিখে দিছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। তাহলে আবার নজরুল কি করছে? নজরুল সঞ্চিতা নামক কাব্যগ্রন্থটি আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছে, ঠিক আছে। নজরুলের দেখেন রোমান্টিক কাব্যগ্রন্থের নাম কি? পরীক্ষা একবার প্রশ্ন আসছে। সিন্ধু হিন্দুল নজরুলের কোন ধরনের কাব্য? সিন্ধু হিন্দুল নজরুলের কোন ধরনের কাব্য? সিন্ধু হিন্দুল নজরুলের রোমান্টিক কাব্যগ্রন্থ, যা তিনি উৎসর্গ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী শামসুন নাহার কে। আমি কিন্তু সবগুলো বিষয় এখানে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে একটু খেয়াল করেন, নজরুলের 5টা নিষিদ্ধ গ্রন্থ আমি কিন্তু টেকনিকে দেওয়ার চেষ্টা করেছি, যে যুগবাণী বিশের বাসী দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার বয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেন। তাহলে কি বলছিলাম? যুগবাণী বিশের বাসী দিয়ে ভাঙার গান গাইতে গিয়ে প্রলয় শিখার বয়ে চন্দ্রবিন্দুর কাছে আশ্রয় নেন। তাহলে এই টেকনিকের মাধ্যমে কিন্তু আমি বলছিলাম 5টা নিষিদ্ধ গ্রন্থের নাম। এরপরে দেখেন আছে পত্রপত্রিকা, লেখা আছে নজরুলের উপন্যাস মনে রাখার টেকনিক কি বলে দিছি। বাকুম, বাতে বাদনহারা, কুতে কুহিলিকা, মতে মৃত্যু ক্ষুধা। এই হচ্ছে তার 3টা উপন্যাস। নজরুলের মধ্যে দেখেন, এর মধ্যে দেখেন নজরুলের আলেয়া হচ্ছে গীতিনাট্য, পুতুলের বিয়ে হচ্ছে কিশোর নাটক, মধুমালা হচ্ছে গীতিনাট্য, ঝিলমিলি হচ্ছে নাটক। দেখেন নজরুলের নাটকগুলো মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিয়ে দিছিলাম। নাটকগুলো কি কি? নাটকগুলো বলছিলাম যে আলেয়ার নাটকগুলো মনে রাখার টেকনিক বলছিলাম, আলেয়ার পুতুলের বিয়েতে মধুমালা এবং ঝিলমিলিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে একটু খেয়াল করেন, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝিলমিলি, এগুলো কি? এগুলো হচ্ছে নাটকের নাম। নজরুলের কাব্যগ্রন্থের নামগুলো আমি টেকনিকে সুন্দর করে দিয়ে দিছি। দেখেন কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক, যে আমি গল্পটা দিয়ে পড়াই, গল্পগুলো এখানে লেখা আছে, এখান থেকে হাইলাইট করা আছে, ঠিক আছে। আপনারা পড়লে বুঝতে পারবেন। দেখেন অগ্নিবীণার প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস। নজরুলের গল্পগ্রন্থ আছে শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান। যাই হোক, এগুলো আছে, ঠিক আছে। গল্প টেকনিক দিয়ে দেয়া আছে। এখানে দেখি আমি সবগুলো টপিকসই কাজ করে করে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি একটু খেয়াল করেন, আপনি দেখলে বুঝবেন এই যে মাসি পিসি নিয়ে কাজ করা হচ্ছে, এখনো কাজ চলবে, এই যে আজকে ক্লাস শেষে আরো কাজ করব, ঠিক আছে। দেখেন একটু খেয়াল করেন যে আপনারা এই যে শামসুর রহমান নিয়ে আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে। মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন করেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের আমাদের ইয়েগুলো মনে থাকে না, উপন্যাসগুলো মনে থাকে না। দেখেন মনে রাখার টেকনিক লিখে দিছি। দিবারাত্র কাব্য, পদ্মা নদীর মাঝি, হলুদ নদী সবুজ বন, সোনার চেয়ে দামি, পুতুল নাচের ইতিকথার পরের কথা, শহরবাসের ইতিকথা, এগুলো আমাদের মনে থাকে না। এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। কিভাবে মনে রাখবেন? দেখেন উপন্যাসগুলো, জননী দিবারাত্রি জেগে পদ্মা নদীর মাঝির সাথে
হলুদ নদী সবুজ বনের গল্প করেছিল। এমন সময় মাঝির কাছে শুনতে পায় সোনার চেয়ে দামি পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা এবং শহরের ইতিকথা, এইসব গল্প তিনি শুনতে পায়। তাহলে এরকম টেকনিকের মাধ্যমে পুরোটা বইয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা আরো এই বইটাতে আরো কি কি আছে একটু দেখাই। দেখেন রেইনকোট আছে। প্রত্যেকটা গল্পই, প্রত্যেকটা গল্প, উপন্যাস, নাটক আমরা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখেন এখন আসবে কবিতা। কবিতা থেকে দেখেন কবিতার প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। দেখেন কবিতা থেকে আপনি নজরুলের বিদ্রোহী কবিতা আছে। বিদ্রোহী কবিতায় দেখেন বিদ্রোহী কবিতায় বিদ্রোহী বাহিকে কবি নিজে, বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়, দৈনিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, কিভাবে ক্রন্দন শ্বাস, কবি কার ক্রন্দন শ্বাস, বিধাতার ক্রন্দন শ্বাস, সবগুলো প্রশ্ন কিন্তু জ্ঞানমূলক আকারে এখানে দেয়া আছে। তারপর দেখেন শব্দার্থ দেয়া আছে। শব্দার্থ কি? শব্দার্থ দেখেন প্রণবনাথ শব্দের অর্থ কি, ওঙ্কার ধ্বনি, পশুরি শব্দের অর্থ কি, এখানে কিন্তু শব্দার্থগুলো দেয়া আছে। হল শব্দের অর্থ কি, নাগল, নেহারি শব্দের অর্থ কি, প্রত্যক্ষ করে দেখা, বলরাম শব্দের অর্থ কি, শ্রীকৃষ্ণ বৈমাত্রের জ্যেষ্ঠ ভাতাকে বলা হয় বলরাম, এগুলো কিন্তু নটরাজ শব্দের অর্থ কি, মহাদেবের আরেক নাম নটরাজ, এগুলো কিন্তু দেখা আছে এখানে। তারপর দেখেন এই যে আমাদের আমরা বলছিলাম যে নজরুলের যে আমাদের কবিতা আছে, কবিতা থেকে দেখেন এই যে বিদ্রোহী কবিতা থেকে কিন্তু কিছু কিছু শব্দ আছে যেখান থেকে আমাদের আমাদের পরীক্ষায় সমাস আসে। যেমন দুর্দম, দুর্দম শব্দটি কোন সমাস? দুর্বল শব্দটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য কি? চিরকাল ব্যাপী দুর্দম। ঠিক আছে, চির দুর্দম। চির উন্নত, এটা কি সমাস? এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। চিরকাল ব্যাপিয়া উন্নত, এরকম করে কিন্তু যে শব্দগুলো সমাস হয় সেগুলো দেয়া আছে। ঠিক আছে, সন্ধি আছে। দেখেন শ্মশান, শ্মশান শব্দের সন্ধি নেই, উচ্চারণ আছে। সন্ধি শ্মশান শব্দের উচ্চারণ কি, এখানে কিন্তু উচ্চারণগুলো এখানে সুন্দর করে দেয়া আছে। ঠিক আছে, জসিমউদ্দিনের দেখেন রচনা আছে। জসিমউদ্দিনের প্রতিদান থেকে কিভাবে সুন্দর করে গুছাই দিছি। দেখেন জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ অনুবাদ করেন কে? এম.এইচ. মিলফোর্ড। ঠিক আছে, অনুবাদ গ্রন্থে অনুবাদ করেছেন কে? এম.এ. মিলফোর্ড। কবির বিখ্যাত কাহিনী কাব্য কি? নকশিকাঁথার মাঠ। জসিমউদ্দিনের কবর কবিতাটি কবি ছাত্র অবস্থায় মাধ্যমিক বইতে পাঠ্যপুস্তক করা হয়। কবির আসল নাম কি? কবির আসল নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। কবির ছদ্মনাম কি? তজুম্বর আলী। কবির পরিচয় কি? পল্লী কবি নামে তিনি পরিচিত ছিলেন। এগুলো কিন্তু এখানে দেয়া আছে। জসিমউদ্দিনের কিছু বিখ্যাত গান আছে। আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। ঠিক আছে, এগুলো হচ্ছে জসিমউদ্দিনের গান। এগুলো কার গান? জসিমউদ্দিনের গান। আরো একটা বিখ্যাত গান আছে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে। তাহলে এগুলো কার গান? এগুলো হচ্ছে আমাদের জসিমউদ্দিনের গান। আর একটা বিখ্যাত গান আছে, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। তাহলে এগুলো কার গান? এগুলো হচ্ছে আমাদের জসিমউদ্দিনের গান। তাহলে এগুলো হচ্ছে বিখ্যাত গান। এই তিনটা গান কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে দিছি। ঠিক আছে, জসিমউদ্দিন পুরস্কার পাইছে কি? প্রেসিডেন্সি পুরস্কার পাইছে, প্রেসিডেন্ট অফ পারফরমেন্স পুরস্কার কিন্তু পাইছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বা কলকাতা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান 1959 সালে। এগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে দিছি। ঠিক আছে, পুরস্কারগুলো লিখে দিছি। এরপর দেখেন রবীন্দ্রনাথ আমাদের জসিমউদ্দিন সাহেবের কাব্যগ্রন্থ আছে। কি আছে? কাব্যগ্রন্থ, যেগুলো আপনাকে খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। রাখালি, নকশিকাঁথার মাঠ, মাটির কান্না, বালুচর, এক পয়সার বাসি, ধান ক্ষেত, কাফনের মিছিল, তারপর হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, সখিনা, হাসু, তারপর হচ্ছে দেখেন সূচনী, তারপর হচ্ছে দুমুখু চাঁদ পাহাড়ি, মাঝে কান্দে, জননী, পদ্মা নদীর দেশ, তারপর হচ্ছে ভয়াবহ সেই দিনগুলিতে। তাহলে এগুলো হচ্ছে তার বিখ্যাত বিখ্যাত এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এগুলো মনে রাখার কিন্তু টেকনিক দিয়ে দিচ্ছি। দেখেন টেকনিকটা কি, মনে রাখার টেকনিকটি দেখেন। জসিমউদ্দিন সাহেবের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিক খেয়াল করেন। লেখা আছে পদ্মা নদীর দেশে আছে এক বালুচর, সেখানে সুজন বাদিয়ার ঘাট বানানোর জন্য রাখালি, হাসু, ধান খেতে এবং নকশিকাঁথার মাঠে মাটির কান্না করে এক পয়সার বাঁশি বাজিয়ে তারা বলেছে মা যে জননী কান্দে, মা যে জননী কান্দে। তাহলে মনে রাখবেন কিভাবে, পদ্মা নদীর দেশে আছে এক বালুচর, মনে রাখবেন এভাবে, পদ্মা নদীর দেশে আছে এক বালুচর, সেখানে ঘাট বানাবে। কি বানাবে? ঘাট বানাবে। ঘাট বানানোর জন্য সুজন বাদিয়ার ঘাট বানানোর জন্য রাখালি, হাসু, ধান খেতে এবং নকশিকাঁথার মাঠে
গান গাইছে, কি কিসের গান গাইছে? এক পয়সার বাঁশি বাজায়া গান গাইছে, বলছে মা যে জননী কান্দে। এটা কি? এগুলো হচ্ছে তার কাব্য, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। কি কি দেখেন, পদ্মা নদীর দেশ, কাব্যগ্রন্থের নাম পদ্মা নদীর দেশ, বালুচর, সুজন বাদিয়ার ঘাট, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, হাসু, ধানক্ষেত, নকশি কাঁথার মাঠ, মাটির কান্না, এক পয়সার বাঁশি, এক পয়সার বাঁশি, মা যে জননী কান্দে। এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। আমি কিন্তু টেকনিকে সুন্দর করে এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপর একটু দেখেন আরো কি কি আছে, দেখেন সবকিছুই কিন্তু আমি টেকনিকে গুছাই গুছাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই বইটা কেন আপনারা কিনবেন, টাকা দিয়ে কেন কিনবেন ভাই? আপনারা বই একটা কিনছেন, কেনার পর কেন আপনি টাকা দিয়ে আরেকটা সাজেশন কিনতে যাবেন? এগুলোর জন্য কিনবেন। দেখেন নাটক আছে, পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া, ওগো পুষ্পধনু আছে, আছে অসমান সিংহ, আসে আসে বাঁশের বাঁশি। মনে রাখবেন বিশের বাঁশি হচ্ছে, বিশের বাঁশি হচ্ছে নজরুলের লেখা, আর বাঁশের বাঁশি হচ্ছে এই যে লেখা আছে দেখেন, বিশের বাঁশি নজরুলের লেখা, আর বাঁশের বাঁশি কার লেখা? বাঁশের বাঁশি হচ্ছে আমাদের জসিমউদ্দিন সাহেবের লেখা। এগুলো কিন্তু স্টার দিয়ে দিয়ে লেখা আছে। ঠিক আছে স্যার, আপনার কথার ধরনটা কি হানিফ সংকেতের মতো লাগে? হানিফ সংকেতের মতো লাগে, ঠিক আছে, লাগতেই পারে, কোনো সমস্যা নাই। একটু খেয়াল করেন, আমরা বলছি পদ্মা পার, তাহলে এই যে জসিমউদ্দিন সাহেবের নাটকগুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখেন মনে রাখার টেকনিক হচ্ছে বেদের মেয়ে মধুমালা। আমরা শাহজামান পড়ছি, আমরা শাহজামান গান শুনছি, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। বাদ দেন ওই গান, ওই গান আসবে না পরীক্ষায়। আসবে কি দেখেন, আসবে বেদের মেয়ে মধুমালা। এখন এতদিন পড়ছেন বেদের মেয়ে জ্যোৎস্না, এখন পড়বেন বেদের মেয়ে মধুমালা, গ্রামের মায়া ছেড়ে বাঁশের বাঁশি বাজাতে বাজাতে পল্লীবধূ হয়ে পদ্মা পারে চলে যায়। তাহলে কে চলে যায়? বেদের মেয়ে মধুমালা। নাম কি? বেদের মেয়ে মধুমালা গ্রামের মায়া ছেড়ে বাঁশের বাঁশি বাজাতে বাজাতে কি করছে? পল্লীবধূ হয়ে পদ্মা পারে চলে যায়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে তার নাটক। এগুলো কি? এগুলো হচ্ছে তার নাটক। এগুলো কি? তার নাটক। বেদের মেয়ে মধুমালা, পদ্মা পার, গ্রামের মায়া, বাঁশের বাঁশি, এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটকের নাম। দেখেন এখানে লেখা দিছি, এখানে লিখে দিছি, একটু খেয়াল রাখেন যে আত্মজীবনীগুলো গ্রন্থ লেখা দিছি। তারপর হচ্ছে উপন্যাস, বোবা কাহিনী, আছে বৌটুবানির ফুল। তার মৃত্যুর পরে প্রকাশিত একটা উপন্যাস, নাম হচ্ছে বৌটুবানির ফুল, এগুলো লেখা আছে। ভ্রমণ কাহিনী আছে, মনে রাখার টেকনিক, চলো মুসাফির, হলুদ পরীর দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহরে এবং বন্দরে। খুব টেকনিক, প্রচুর টেকনিক দিছি ফার্স্ট পেপারে। ঠিক আছে, এরপর দেখেন আপনারা ভাবতে পারেন ভাই শুধু খালি ফার্স্ট পেপার নিয়ে মনে হয় কাজ করছে, ফার্স্ট পেপার থেকে মনে হয় প্রশ্ন পরীক্ষা আসে। আসলে না, শুধু ফার্স্ট পেপার না, দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট পেপার, এরপর উপন্যাস। এই দেখেন উপন্যাস নিয়ে কাজ করা হয়েছে, উপন্যাস, নাটক, উপন্যাস, নাটক, নাটকের প্রত্যেকটা দেখেন, একটু খেয়াল করেন, খেয়াল করেন, দেখেন এই যে সিরাজউদ্দৌলার নাটক, নাটকের প্রত্যেকটা পর্ব নিয়ে নিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, নাটকে দেখেন অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক নিয়ে কাজ করা হয়েছে, প্রত্যেকটা চরিত্র নিয়ে কাজ করা হয়েছে, প্রত্যেকটা চরিত্র, আলীবর্দী খা, আলীবর্দী খা, আমেনা বেগম, গসিটি বেগম। তারপর একটু খেয়াল করেন নাটকে দেখেন জগৎ শেঠ, উমিচাঁদ, তারপর হচ্ছে মির্জাফর, তারপর হচ্ছে রায়দুল্লভ, তারপর হচ্ছে মোহাম্মদ বেগ, মোহাম্মদী বেগ, রাজবল্লভ, তারপর হচ্ছে রাইসুল জোহেলা, এগুলো সবগুলো চরিত্র। তারপর হচ্ছে মীর মর্দান, ক্লাইভ, ডেক, হলওয়েল এবং লুৎফুন্নেসা, এরপর হচ্ছে আমাদের মোহনলাল, সবাইকে নিয়ে কিন্তু এখানে কাজ করা হয়েছে, চরিত্রগুলো নিয়ে কাজ করা হয়েছে। তারপরে কাজ করছি কি, আমাদের নাটকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি, নাটকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এই যে দেখেন নাটকের গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে একটু দেখেন আসছে বাংলা ব্যাকরণ, আসছে কি? বাংলা ব্যাকরণ। এই যে দেখেন ব্যাকরণে প্রথমে কি নিয়ে আলোচনা আছে, দেখেন প্রথমে আমি দিছি ব্যাকরণের ইতিহাস। আপনি ব্যাকরণ শুরু করবেন, সন্ধি, সমাস, কারক, বিভক্তি আপনি পড়বেন, আপনি ব্যাকরণের ইতিহাস জানেন না, আপনি চান্স পাবেন না। ঠিক আছে, একটু খেয়াল করেন, তাহলে ব্যাকরণের ইতিহাস আপনাকে জানতে হবে। ছকের মধ্যে এখানে ছক হবে, লেখা দিছি দেখেন এখানে ছক হবে, তার মানে কাজ করতেছি বইয়ে এখনো। ঠিক আছে, তাহলে দেখেন ব্যাকরণের ইতিহাস আছে, ঠিক আছে, ভাষার ইতিহাস আছে, সাধু ভাষা, চলিত ভাষা আছে। ঠিক আছে, বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণের ইতিহাসটা এখানে দেয়া আছে। এরপর একটু দেখেন, খেয়াল করেন সবাই, দেখেন ধ্বনিতত্ত্ব দিয়ে শুরু হয়েছে, দেখেন বাগধারা, বাগযন্ত্র, ঠিক আছে, এগুলো দেয়া আছে, বাগযন্ত্রের আপনার এখানে ছক দেয়া আছে। ঠিক আছে, দেখেন তারপর বাগযন্ত্র, পরে দেখেন অক্ষর বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ, দেখেন স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, ঠিক আছে, স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি, এগুলো কিন্তু সুন্দর করে টেকনিকে দেয়া আছে। অক্ষর, অক্ষর নিয়ে আপনাদের সমস্যা পড়েন, অক্ষর দেয়া আছে। ধ্বনি পরিবর্তন ক্লাস আমি নিছিলাম, ধ্বনি পরিবর্তনের ক্লাস যেভাবে পড়াইছি এইভাবে এখানে দেওয়ার চেষ্টা করেছি। একটু খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন, ধ্বনি পরিবর্তন আছে, ধ্বনি পরিবর্তনের পরে দেখেন কি আছে, সন্ধি আছে, সন্ধির পরে একটু খেয়াল করেন, সন্ধি আমি যেভাবে ক্লাস নেই, জাস্ট
ঠিক আমার ক্লাস নোটটা এখানে মনে করেন আপনি জীবন্ত আকারে পাবেন। এরপর দেখেন আমরা আলোচনা করি, এরপর ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি, বিসর্গ সন্ধি, এরপর দেখেন নত্যবিধান সত্যবিধান। আমি ক্লাসে যেভাবে পড়াইছি জাস্ট একদম লুক লাইক সেম, আমি যেভাবে পড়াইছি এভাবেই আছে, নত্যবিধান সত্যবিধান। তারপর দেখেন বাংলা বানানের নিয়ম, আমি বাংলা বানানের নিয়মের উপর ক্লাস নিব, সেম একই জিনিস এখানে আছে। তারপর দেখেন এই যে নিয়ম গেল, উপন্যাস নিয়ম গেল, তারপর হচ্ছে উচ্চারণের নিয়ম, উচ্চারণের নিয়ম দিছি, বিখ্যাত মানে কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণগুলো এখানে দিয়ে দিচ্ছি, এগুলো মুখস্থ করবেন। দেখেন বাংলা শব্দ ভান্ডার, আমি যেভাবে শব্দ ভান্ডার আপনাদের গল্প দিয়ে দিয়ে পড়াইছিলাম না বাংলা শব্দ ভান্ডারের ক্লাস, সেম ওই গল্প কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, আপনারা অনেকে বলেন ভাই আরবি শব্দ মনে থাকে না, দেখেন আরবি শব্দের জন্য আমি একটা ক্লাস নিয়েছিলাম যে শব্দ ভান্ডারের উপর, দেখেন এই গল্প দেয়া আছে, এই গল্পের মাঝখানে আপনি সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর শব্দ ভান্ডারের পরে আমরা আসি, শব্দ বিরক্তি আছে। তারপর আমরা যদি নিচে যাই আরো, দেখেন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ আছে, তারপর দেখেন বচন আছে, সংখ্যাবাচক শব্দ আছে, তারপর দেখেন উপসর্গ আছে, উপসর্গগুলো আপনারা কিভাবে মনে রাখবেন ছক করে দেয়া আছে। ঠিক আছে, তারপর দেখেন সমাস, সমাস আমি যেভাবে পড়াই একদম সেম আমার হ্যান্ড নোট, মানে মনে করবেন এটা একটা হ্যান্ড নোট পড়তেছেন, আপনি নোট পড়তেছেন, আমার বই না, এটা একটা নোট পড়তেছেন। ঠিক আছে, ওকে, সমাস দেয়া আছে, দেখেন সমাসে মেলা কাজ করা হয়েছে একদম। সমাস, অব্যয়ভাব সমাস, দেখছেন আপনি কি পরিমাণ সমাসে কাজ করা হয়েছে। এরপরে দেখি পদ প্রকরণ থেকে আপনারা পরীক্ষা প্রশ্ন পড়েন, পদ প্রকরণ এখানে কাজ করা হয়েছে। ঠিক আছে, ধাতু, এই যে প্রকৃত প্রত্যয় থেকে দেখেন ধাতুর কাজ করা হয়েছে, প্রকৃত প্রত্যয়ের কাজ করা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখেন কারক বিভক্তির ক্লাস আমি যেভাবে নেই সেম এখন একইভাবে দেওয়া আছে, মানে জাস্ট মনে করতে পারেন রাশেদ স্যারের একটা নোট, এটা 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 একটা বই না, এটা একটা নোট, জাস্ট নোট। আপনি পরীক্ষার নোটটা রিভিশন দিয়ে যাবেন, পরীক্ষায় যা দেখবেন প্রশ্ন কমন পড়তেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই বিরোচন অংশ, বিশাল বড় বড় বই, মোটা মোটা বই পড়ি, শেষ করতে পারি না বিরোচন অংশ, কি করব ভাই? দেখেন গুরুত্বপূর্ণ বিরোচন অংশ আমার খালি বলেন, আমাকে বলেন ভাই একটু দাগাই দেন, দাগাই দেন, নেন দাগাই দিছি, এখন পড়েন। দেখেন বিরোচন অংশ, এক কথায় প্রকাশ আছে, আর কি আছে, সারমর্ম সারাংশ আছে, শব্দার্থ আছে। ঠিক আছে, শব্দার্থ আছে, তারপর সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দ দেখছেন, বিপরীত শব্দ। তারপর দেখেন পারিভাষিক শব্দ আছে, পারিভাষিক শব্দ আছে। তারপর একটু খেয়াল করেন পারিভাষিক শব্দের পরে কি আছে, বাগধারা আছে, বাগধারা, বাগধারা দেখছেন, বাগধারাগুলো গুরুত্বপূর্ণ বাগধারা দেওয়া আছে, 100 বাগধারা দেওয়া আছে। প্রবাদ প্রবচন দেওয়া আছে আপনার 50টা, এগুলো থেকে পরীক্ষা প্রমাণ আসে। প্রবাদ প্রবচন ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ দেওয়া আছে। ঠিক আছে, দেখছেন কয়টা দেওয়া আছে, 50টা দেওয়া আছে, এগুলো থেকে প্রশ্ন কমন আসবে। একই শব্দের ভিন্নাত্মক প্রয়োগ পরীক্ষায় আসে আপনাদের দেয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন মোটামুটি এখানে এখানে আমি চেষ্টা করছি কাজ করার, 100 পেজ পর্যন্ত আপনাদের তথ্য মানে হচ্ছে থিওরি, 100 পেজ। আর এরপরে দেখেন 60 পেজ আপনাদের জন্য মডেল টেস্ট। কি হয়েছে আমাদের শেষ, এখন মডেল টেস্ট 1, এই দেখছেন মডেল টেস্ট 1 শুরু হয়েছে। এবার মডেল টেস্ট এগুলো সেট আপ দেওয়া হয় না, প্রশ্নগুলো সেট আপ আকারে আসবে। দেখেন মডেল টেস্ট দেখছেন, এরকম আপনার 20টা করে প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে 20টা করে প্রশ্ন দেওয়া আছে। দেখছেন মডেল টেস্ট, সবগুলো মডেল টেস্ট একদম যাচাই বাছাই করে দিছি, একদম পরীক্ষা আসছে এরকম মডেল টেস্ট। আপনি চিন্তা করতে পারবেন না যে কতটা সুন্দর করে বইটা গুছানো হয়েছে। আপনার পয়সা উসুল, মানে বই কিনছেন মানে এটা পয়সা উসুল ভাই। আপনি টাকা দিয়ে এতদিন বই কিনছেন, আপনি মনে করেন কিনছেন 1220টার বই, ওগুলো তো পড়বেন, পড়ার পরে আপনি সুন্দর করে এই মডেল টেস্টটা দেখবেন। দেখেন মডেল টেস্টটা কি সুন্দর করে কাজ করা হয়েছে, 60টা মডেল টেস্ট আছে। দেখছেন মডেল টেস্ট আছে। মডেল টেস্ট আপনার পরীক্ষা দিতে গেলে আপনাদের যে সমস্যাটা হয়, ভাই মডেল টেস্ট করতেছেন পাশে অ্যান্সার দেওয়া আছে, পাশে অ্যান্সার দেওয়া থাকলে ওটা মডেল টেস্ট নাকি, আপনার পরীক্ষা হইলো নাকি? দেখেন আপনার মডেল টেস্ট পরীক্ষা দিবেন, অ্যান্সারটা এই যে নিচে দেওয়া আছে, অ্যান্সার কই দেওয়া আছে, নিচে দেওয়া আছে। 10 নম্বর মডেল টেস্ট দেখেন আপনি, এই যে এভাবে মডেল টেস্টটা থাকবে, আপনার মডেল টেস্ট থাকবে এভাবে এভাবে। দেখছেন মডেল টেস্ট 10 নম্বর মডেল টেস্ট, বিদ্রোহ কবিতা কোন ছন্দে রচিত, এখানে দেওয়া আছে। দেখছেন বাংলা ভাষা সাহিত্য প্রকৃত, দেখেন কার কাছে ঋণী, যে আমি কিংবদন্তির কথা বলছি, এটা এই প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। টাটি, খানাখানি, এগুলো কি, এগুলো কি, এগুলো কি কি বলা হয়, উপসর্গ, সমাস, প্রত্যয় না পদার্থিত নির্দেশক, সবগুলো প্রশ্ন দেখেন দেয়া আছে সুন্দর করে গুছানো। আর এই প্রশ্ন শেষে আপনাকে দেওয়া হয়েছে এরকম একটা বক্স করে রাইট অ্যান্সার গুলো দেওয়া আছে। তার মানে আপনি চাইলে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন। আর এই সাজেশনটা আপনারা আমার কাছে যদি অর্ডার করতে চান, অবশ্যই অবশ্যই প্রি অর্ডার করতে হবে এই মুহূর্তে, কারণ আমাদের সাজেশনটি লিমিটেড, মানে অল্প সংখ্যক বই ছাপানো হবে। এই বইটা অল্প সংখ্যক বই, একদম খুব লিমিটেড বই ছাপানো হবে। তো যারা আমাদের এই সাজেশনটি অর্ডার করতে চান, যারা আমাদের এই সাজেশনটি অর্ডার করতে চান, যদি একদম শুরুতে আসবো কিভাবে, ওই যে এই পাশে, যারা আমাদের কাছে সাজেশন অর্ডার করতে চান, যারা আমাদের কাছে এই শিখা সাজেশনটি অর্ডার করতে চান, যারা আমাদের কাছে এই শিখা সাজেশনটি, আমরা অল্প সংখ্যক সাজেশন ছাপাবো, আমরা চাইলেও সবাইকে দিতে পারবো না, হয়তো লাইব্রেরিতে যাওয়ার আগে এমন হতে পারে লাইব্রেরিতে যাওয়ার আগে শেষ। আমি ভাই পড়ানোর মানুষ, আমি শিক্ষক মানুষ, আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে বেড়াই, আমার কাজ বই লেখা এরকম না, তারপর আপনাদের জন্য চেষ্টা করেছি। 1 ঘন্টা বইয়ের মধ্যে কি আছে সব দেখিয়ে দিলেন, পড়তে তো জাস্ট 3 ঘন্টার ব্যাপার, না 1 ঘন্টা বইয়ের মধ্যে কি আছে তা দেখাই দিছি, এরকম 3 ঘন্টা আপনি পড়তে পারবেন এরকমটা আমি বলি নাই। আপনি অ্যাটলিস্ট
ভালো করে পড়লে, আপনি ভালো করে যদি দিনরাত পড়েন, তাও আপনার 1 সপ্তাহ লাগবে বইটা পড়ে শেষ করতে। ঠিক আছে? আর আপনি যদি আস্তে, আস্তে পড়েন বা রিভিশন দেন, আপনি ৩-৪ বার বইটা রিভিশন দিবেন। আশা করি এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। ঠিক আছে? তো আমি জাস্ট বইটা সম্পর্কে একটু বলি। বইটাতে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তো আছেই, সাথে বিরোচন অংশ আছে, উপন্যাস নাটক আছে। আবার কি আছে বইটাতে আপনার সন্ধির ক্লাসে বুঝে গেছি আলহামদুলিল্লাহ। সন্ধির এক ক্লাসে থেকে বুঝে গেছি, হ্যাঁ ইনশাল্লাহ। তো এই বইটা যদি কেউ অর্ডার করতে চান, তারা 018144433392 এই নাম্বারে আপনার এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের শিখা পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের বইয়ের নাম শিখা কেন আজকে বলে দিই। বইয়ের নাম হচ্ছে শিখা। শিখা হচ্ছে আগুন শব্দের সমার্থক শব্দ। দেখেন এখানে কিন্তু আগুন লাগাই দিছি। আমাদের এটা বই না। আপনি হাতে পাওয়ার বলবেন ভাই এটা বই না, এটা আগুন। এটা কি বানাইছেন ভাই? এটা আগুন আগুন। আপনি বলবেন, রিভিউ দিবেন আপনি বলবেন ভাই এটা বই না, এটা তো আগুন আগুন। আমি এর জন্য বইয়ের নামই রাখছি আগুন। ঠিক আছে? বইয়ের নামই রাখছি কি? বইয়ের নামই রাখছি আগুন। আগুন শব্দের সমার্থক শব্দ হচ্ছে শিখা। যারা আমাদের এই আগুনটা অর্ডার করতে চান, মানে হচ্ছে আগুন বইটা অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন 018144333392 নাম্বারে। আমরা আগামীকাল পর্যন্ত আমরা প্রি অর্ডার নিব, তারপর আমাদের বইটি প্রেসে চলে যাবে ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই বইটি আপনাদের হাতে তুলে দিতে পারবো। যারা প্রি অর্ডার করবেন তাদের বইটা নিশ্চিত যে আপনি বইটা পাবেন। ঠিক আছে? আর যারা প্রি অর্ডার করবেন না, লাইব্রেরিতে যোগাযোগ করবেন, লাইব্রেরিতেও পাবেন। কিন্তু বলা যাচ্ছে না যে অল্প সংখ্যক বই ছাপাবো। তো যেহেতু আপনারা অল্প সংখ্যক বই চাপাবো, খুবই খুবই কম সংখ্যক বই চাপাবো, যে বইগুলো আমি খুব বেশি তদারকি করতে পারবো না, এর জন্য অল্প সংখ্যক বই চাপাবো। এই বইগুলো আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে প্রি অর্ডার করেন। আমরা প্রি অর্ডার করলে সবার আগে আপনাদের বইটা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর যারা আমাদের ক্লাসগুলো করছেন, আমাদের ক্লাসগুলো করছেন বিভিন্ন জায়গা থেকে, তো আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি বলেন যে ভাই আপনার ক্লাসগুলো আমরা আরো চাই, আরো গুছিয়ে চাই, কই থেকে করব, আপনারা করতে পারেন আমাদের ক্লাসগুলো। হৃদয় পাচ্ছি না কেন? হ্যাঁ, আপনারা যদি আমাদের ক্লাসগুলো আমার ক্লাসগুলো ইউটিউবে করতে চান, বা টেনে করবেন বা গুছিয়ে করবেন, কোথা থেকে করবেন? আমাদের ইউটিউবে করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাশেদ স্যার। এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে আসলে কিন্তু আমাদের সকল ক্লাস পেয়ে যাবেন। এই দেখেন আমাদের ধারাবাহিকভাবে কিন্তু সাজানো আছে। ধ্বনি পরিবর্তন ক্লাস 1, ধ্বনি পরিবর্তন ক্লাস 2, দেখছেন পার্ট, এই যে লেকচার, ফ্রি ক্লাস 5, ফ্রি ক্লাস 6, ফ্রি ক্লাস 7, আমাদের কিন্তু ধারাবাহিকভাবে আছে। এখন আপনি কি করবেন? এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে আসবেন। রাশেদ স্যার দিয়ে লেখা, RASHED, রাশেদ স্যার লিখে আপনি জাস্ট আসবেন এখানে প্লে লিস্টে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন লেখা আছে এডমিশন 2025 ফ্রি ক্লাস। এখানে ব্যাকরণের সকল ক্লাস দেয়া আছে। আপনি সুন্দর করে এখান থেকে সকল ক্লাস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে সকল আপডেট পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে আমাদের ক্লাসগুলো করতে পারেন। তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, শিখা আমার শত্রু আসিল স্কুল জীবনে। আচ্ছা, এই একটা মেয়ে আমার পিছনে লাগছে, বাকি সবার প্রিয় ছিলাম। আচ্ছা ঠিক আছে, শিখা আপনার শত্রু ছিল, আর শিখা বই আপনার জীবনের বন্ধু হয়ে যাবে। ঠিক আছে? তো যারা শিখা বইটি অর্ডার করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের শিখা পেজে যোগাযোগ করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রাশিদুল ইসলাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের বইটি প্রেসে ছাপা হওয়ার পর, বই প্রকাশিত হওয়ার পর আমরা আবারও ফ্রি ক্লাসে আসবো, অথবা আপনারা যদি প্রি অর্ডার করেন, রেগুলার যদি অর্ডার করেন, তাহলে আমরা আগামীকালকেও ক্লাসটি দিতে পারি। তবে আমি বলতে পারতেছি না আগামীকাল ক্লাস হবে কিনা। তো সবাই ভালো থাকেন, আবারও ক্লাসে দেখা হবে আমাদের বইটি ছাপা হওয়ার পরে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। ওকে, আল্লাহ হাফেজ।